আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, চন্দ্রবন্ধু উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের আলোর ঘটনা নিয়ে, নবম অধ্যায়ের আলোর ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোর ঘটনা প্রথমেই আমরা আলোর প্রতিফলন ও শোষণ আমরা দেখব। আলোর প্রতিফলন কাহাকে বলে এবং শোষণ কাহাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিজ্ঞান হলো বাস্তবসম্মত জ্ঞান, আর এই বাস্তবসম্মত জিনিসকে তোমরা দেখলেই, ফলো করলে বা উপলব্ধি করলেই বিজ্ঞানকে ভালোভাবে বুঝতে পারবে। একটা আলো পথ যদি চকচকে মসৃণ বা চকচকে পদার্থ পরে আলো সেখান থেকে বাধা পেয়ে ফিরে আসে, আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তোমরা একটা আয়নাতে বা আমরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, আর একটা লাইট যদি আমরা একটা আয়নাতে মারি, আয়নাতে আলো ফেলি, তাহলে দেখবা যে আলোটা সেখানে বাধা পেয়ে ফিরে আসে। এটাই আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন হতে হলে আমাদের প্রতিফলন পৃষ্ঠ অবশ্যই মসৃণ এবং চকচকে হতে হবে। যদি আলো প্রতিফলন পৃষ্ঠে বাধা পেয়ে যদি ফিরে না আসে, এটাকে বলা হয় শোষণ। যেমন নাকি একটা কালো পর্দা বা কালো কাপড়ের মাঝে যদি আমরা লাইটে আলো ফেলি, সেখান থেকে দেখবা যে আলো আর ফিরে আসে না। এটাই হলো আলোর শোষণ। তা আলোর প্রতিফলন, এখানে একটা চিত্র দেখবা, এদিক থেকে আলো এসে আয়না পড়ে আবার এদিকে চলে গেছে, এটাও বাধা পেয়ে আবার ফিরে গেছে, এটাও আলোর প্রতিফলন। এখন আসো আমরা আলোর প্রতিফলনের নিয়ম সম্পর্কে একটু আলোচনা করব। আলোর প্রতিফলনের কোন নিয়মে চলে? আলোর প্রতিফলনের প্রথম নিয়ম হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি অবিলম্ব একই সমতলে অবস্থান করে। প্রথম হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এখানে তোমরা বলতে পারো আপতিত রশ্মি কি? যে আলো থেকে, আলোর উৎস থেকে যে রশ্মি আয়না বা চকচকে পদার্থে আপতিত হয়, সেটা হলো আপতিত রশ্মি। আবার প্রতিফলকে বাধা পেয়ে যে রশ্মি ফিরে যায়, এটা করা হয় প্রতিফলিত রশ্মি। আর ওই যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুতে অঙ্কিত অবিলম্বকে বলা হয় অবিলম্ব। তাহলে আমরা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব শিখলাম। এখন দেখো, এই তিনটা রশ্মি একই সমতলে অবস্থান করে। এটা হলো আলোর প্রতিফলনের প্রথম নিয়ম। এবার আসো আলোর প্রতিফলনের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে। আপতন কোণকে যদি আমরা আই ধরি আর প্রতিফলন কোণকে যদি আমরা আর ধরি, তাহলে দ্বিতীয় নিয়ম হিসাবে আই ইকুয়াল টু আর, আই ইকুয়াল টু আর, আই কোণ সমান সমান আর কোণ, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখানে তোমরা আপতন কোণ কাকে বলে এটা জানার দরকার আছে, আবার প্রতিফলন কোণ কাকে বলে তাও জানার দরকার আছে। আপতিত রশ্মি, এখানে একটা কথা মনে রাখবা, আমাদের আলো রশ্মিকে আমরা চিহ্নিত করার জন্য অ্যারো চিহ্ন দিই। যদি আরো অ্যারো চিহ্ন এইদিকে হয়, তাহলে এটা হলো আপতিত রশ্মি। আবার যদি এইদিকে হয়, এটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। আবার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে আমাদের দ্বিতীয় নিয়মের হিসাবে
আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তোমরা একটা লক্ষ্য করলে দেখবা, যদি আমরা একটা আপতন কোণ আবার এভাবে আঁকি, এখন যদি এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবা এই কোণটা প্রতিফলন, এই আপতন কোণ, এটা হলো আপতন কোণ, এটা হলো প্রতিফলন কোণ। আপতন কোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণ কত হবে? তাহলে তোমরা অবশ্যই বলতে পারবা আমাদের সূত্র অনুযায়ী আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তার আপতন কোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণও হবে 40 ডিগ্রি। তাহলে আমরা আলোর রশ্মি আলোর প্রতিফলনের নিয়ম সম্পর্কে আমরা জানলাম। এবার আসো আলোর প্রতিফলনের প্রকারভেদ। আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হলো নিয়মিত প্রতিফলন, আরটা হলো ব্যাপ্ত প্রতিফলন। একটা হলো নিয়মিত প্রতিফলন, আরটা হলো ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি যদি সমান্তরালভাবে কোন আয়নামা চকচকে পদার্থে আপতিত হওয়ার পর যদি উহা প্রতিফলন করো সমান্তরালভাবে চলে যায়, তাহলে এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তোমরা তাহলে চিত্র দিকে একটু তাকাইলে খেয়াল করবা, এই হলো একটা প্রতিফলন পৃষ্ঠ। এখান থেকে আলো যদি তোমরা অবশ্যই বোর্ডে দিয়ে তাকালে দেখবা এই তিনটা আলোক রশ্মি উৎস থেকে সমান্তরালভাবে প্রতিফলন পৃষ্ঠে আপতিত হওয়ার পর দেখো আবার সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে, এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন। এবার আসে আমরা ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন হলো আলোক রশ্মি সমান্তরালভাবে কোন পৃষ্ঠে আপতিত হওয়ার পর যদি প্রতিফলনের সময় দিক পরিবর্তন করে, অর্থাৎ সমান্তরালভাবে প্রতিফলিত না হয়, এদিক সেদিক চলে যায়, তাকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। এখন দেখো এই ব্যাপ্ত প্রতিফলন দ্বারা প্রতিফলন পৃষ্ঠ সমতল হয় না। এখন আপতিত হলো তোমরা লক্ষ্য করে দেখবা এটা হলো ব্যাপ্ত। ব্যাপ্ত প্রতিফলন এখানে লক্ষ্য করে দেখবা আলোক রশ্মি সমান্তরালভাবে আবর্তিত হয়েছে। এখন প্রতিফলনের পর এই রশ্মি আর সমান্তরাল হয় না, সমান্তরালভাবে পতিত হয় না, এটা এদিক সেদিক দিক পরিবর্তন করে চলে গেছে। এখানে অবশ্যই লক্ষ্য করবা আমাদের প্রতিফলন পৃষ্ঠ সমতল নয়, আর এখানে প্রতিফলন পৃষ্ঠ সমতল। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে কি পড়লাম? প্রথম পড়লাম আলোর প্রতিফলন কাহাকে বলে এবং শোষণ কাহাকে বলে। তা আলোর প্রতিফলন আমরা বললাম আলোর প্রতিফলন হলো কোনো আলোক রশ্মি কোনো আলোক রশ্মির গতিপথে যদি চকচকে বা মসৃণ পদার্থ পড়ে তা আলো সেখান থেকে বাধা পেয়ে ফিরে আসে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আবার পড়লাম শোষণ, আলো যদি কোনো প্রতিফলন পৃষ্ঠে আপতিত হওয়ার পর যদি ফিরে না আসে তাহলে এটাকে বলা হয় আলোর শোষণ। তারপর আলো প্রতিফলনের নিয়ম, প্রতিফলনের নিয়ম হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতল অবস্থান করে। তারপর আমরা পড়লাম দ্বিতীয় নিয়ম হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে। তারপর বললাম আলো প্রতিফলনের প্রকারগুলি। আলো প্রতিফলন প্রকার হলো দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন আর হলো ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন আমরা দেখলাম সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলন পৃষ্ঠে আপতিত হওয়ার পর সমান্তরালভাবেই প্রতিফলিত হয়েছে, এটা হলো নিয়মিত প্রতিফলন। তারপর হলো ব্যাপ্ত প্রতিফলন,
ব্যাপ্ত প্রতিফলন সমান্তরালভাবে আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আবদ্ধ হওয়ার পর এদিক সেদিক চলে গেছে, এটা হলো ব্যাপ্ত প্রতিফলন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের এই পাঠটা ভালোভাবে দেখবা, আমাদের ক্লাসগুলা বইয়ের সাথে মিলিয়ে তোমরা আশা করি ভবিষ্যতে ভালো করে লেখাপড়া করবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।